বলছে যে খেলাফত চাই ভারতবর্ষে, ভারতবর্ষে মুসলিম শাসন চাই, কেউ বলেনি। কিন্তু ওপেন শুভেন্দুরা বলছে এখানে মুসলিম হটাও, মুসলিমদের মারো, পেটো, মোল্লাকো মারো, কাকুয়েকো মারো। প্রকাশ্যে বলছে এটা হিন্দু রাষ্ট্র, শুধু হিন্দুরা থাকবে। শুভেন্দু বাবুরা লড়াই করুক, দাঙ্গা বাজাক, মারপিট করুক, হাজারো দাঙ্গা করুক, ওদের গ্রেপ্তার করবে না। করবে কাদের? কংগ্রেসকে, সিপিএমকে, আরো যারা অরাজনৈতিক রাজনৈতিক দল আমাদের মতো যারা 20 আগস্টে ওয়াকাফের জন্য আন্দোলন করতে গিয়ে ধর্মতলায় 96 জনকে গ্রেপ্তার করেছে, নওশাদ মতো একজন বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের। এনআরসির সময় কিন্তু তিনি 3 দিন চুপ ছিলেন। গোটা বাংলা জুড়ে প্রথম আপনারা জানেন এনআরসি যখন প্রথমে বাংলায় আন্দোলন শুরু হলো, প্রথম আন্দোলনটা কিন্তু ট্রেনে উলুবেড়িয়াতে যে ট্রেন ভাঙচুর হয়েছিল তার মাধ্যমে। তারপরে 3 দিন পর্যন্ত পুরো বাংলার মানুষ ফুসে উঠেছে এনআরসি বিরোধিতার জন্য, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট ছিল না। তারপরে তিনি দেখছেন যে গোটা বাংলার মানুষ, মুসলমান, সংখ্যালঘু, সংবিধান প্রেমী মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে এনআরসি বিরুদ্ধে, তখন তিনি মুখ খুলেছিলেন। কারণ তিনি কেন মুখ খুলবেন? যে মানুষটা, যে মুখ্যমন্ত্রী একসময় বিধানসভায় গিয়ে কাগজ ছুড়ে দিয়েছিলেন এনআরসি না করার জন্য, তো এটা বুঝতে হবে তার মুখোশের পিছনে আরেকটা চরিত্র আছে। তিনি আরএসএস কে যে পিছন থেকে সাহায্য করছে এটা তারই প্রমাণ। এবং এসআইআর এর নামে যে ডি ভোটার বা ভোট চুরি যে গল্প বা চক্রান্ত, এই বিরুদ্ধে কিন্তু তার যে গর্জন বা চোখ রাঙানি এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আরে তিনি তো একজন রুলিং পার্টি, তিনি অ্যাকশন নেবেন। বিরোধিতা আমরা করব, আমরা মিছিল করব, তিনি মিছিল করে কাকে জানাবেন? তিনি অ্যাকশন নেবেন। তিনি যদি মিছিল করতে হয় তাকে যেতে হবে দিল্লিতে, দিল্লি থেকে ধর্ণামঞ্চ করুন, যন্ত্রমন্ত্রকে ধর্ণামঞ্চ করুন, পার্লামেন্টের সামনে গিয়ে হুড়োহুড়ি করুন, তবেই তো বুঝবো যে হ্যাঁ বাংলার মানুষের পক্ষে আপনি কথা বলছেন। আপনিও যদি বিরোধীদের মতো রাস্তায় আপনার পুলিশদেরকে গার্ড দিয়ে আপনি মিছিল বার করেন, বলবেন যে মানছি না, মানবো না, তাহলে তো হয় না। আমরা প্রতিবাদ করব, আমাদের প্রতিবাদের ভাষা, আমাদের প্রতিবাদের কথায় তিনি সমর্থন জানিয়ে তিনি স্ট্রিক্ট অ্যাকশন নেবেন, তাই না? দেশ স্বাধীন যখন হয়েছিল তখনও কিন্তু কিছু মানুষ, মুষ্টিমেয় মানুষ লড়াই করেছিল, আর মেজরিটি অধিকাংশ মানুষ কটাক্ষ করেছিলেন। যারা ইংরেজদের পদতলে গিয়ে মাফিনামা চেয়েছে, আরএসএস বিজেপির সেই সঙ্গের দল, সাবারকার থেকে গোলবারকার থেকে শুরু করে তারা। তো আজকে যারা ওয়াকাফের, এসআইআর এর পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার জন্য এই ধর্ণামঞ্চে বিরোধিতা করছে, আমি মনে করব তারা সংবিধানের বিরোধিতা করছে। কারণ যে সংবিধান সংখ্যালঘুদের প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসাকে সুরক্ষার জন্য, যে সংবিধান পিসফুল ভাবে, শান্তিপূর্ণভাবে আন্দোলন চালানোর জন্য পারমিশন দিয়েছেন, যে সংবিধান বলেছে যে অত্যাচারী নিপীড়িতদের আওয়াজ হও, তাদের বিরুদ্ধে কথা বলো, তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য, সেই সংবিধানের বিরুদ্ধে, সেই সংবিধানকে রক্ষার জন্য অত্যাচারী মানুষদের জন্য, পরিযায়ী শ্রমিকদের জন্য আজকে আমাদের লড়াই। এই লড়াই যারা অপোজ করবে, এই লড়াই যারা বিরোধিতা করবে, আমরা মনে করব তারাও বিজেপি আরএসএস এর জায়গা প্রশস্ত করছে। কারণ বিজেপি আরএসএস যেভাবে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট সরকার, যার গুজরাট থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের বাংলা ভাষা বলার জন্য আতঙ্কে থাকতে হচ্ছে, তাদেরকে পিটিয়ে হত্যা করতে হচ্ছে, অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি আরএসএস চালিত গভর্নমেন্ট একটা স্টেটমেন্ট দিচ্ছে না। তাহলে সেই গভর্নমেন্ট যখন এখানে এসে বলে যে আমরা পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার জন্য আন্দোলন করছি বলে আমরা নাকি বিজেপি বা টিএমসির জায়গা করে দিচ্ছি, আপনি বলুন এটা কোন যুক্তিতে এটা মানা যায়? আমরা যদি বাঙালিদের জন্য লড়ি, যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, তাহলে আমরা কাদেরকে জায়গা দিচ্ছি? নিশ্চয়ই আমরা বাঙালিদের সুরক্ষার কথা বলছি, তাহলে আমরা কাদেরকে জায়গা দিচ্ছি? আমরা যদি ওয়াকাফের জন্য লড়াই করি, তাহলে আমরা কাদেরকে জায়গা দিচ্ছি? যে ওয়াকাফ সম্পত্তি মুসলিমরা তাদের পূর্বপুরুষের জন্য দিয়েছেন, যে ওয়াকাফ সম্পত্তির মাধ্যমে বহু মুসলমান সংখ্যালঘু সমাজ উপকৃত হচ্ছে, যে ওয়াকাফ সম্পত্তির উপর হসপিটাল, স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে, এবং যেই ওয়াকাফ সম্পত্তির মাধ্যমে বহু অনাথ, গরিব, মুসলিম, সংখ্যালঘু ছেলে মেয়েরা উপকৃত হচ্ছে, সেই ওয়াকাফ বাঁচানোর জন্য যদি আমরা লড়াই করি, তাহলে কেন সেই লড়াই বিরোধিতা করবে? আমরা তো কোনো এর যৌক্তিকতা দেখছি না। যে পরিযায়ী শ্রমিকদের ট্রেনে বর্তমান যাতায়াত করতে গেলে বাংলা ভাষা বলতে আতঙ্কে আছে, যে বাংলা যদি বলি আমাদেরকে পিটিয়ে দিতে হতে পারে। আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, যে উড়িষ্যাতেও কিন্তু বাংলার অনেকটা টান আছে, সেই উড়িষ্যাতে বর্তমান ডাবল ইঞ্জিন সরকার চলছে। সেই উড়িষ্যাতে বাঙালিরা, হকাররা রীতিমতো হেনস্থার শিকার। তাদেরকে যখন তারা রাস্তায় হকারি করতে যাচ্ছে, ধরে তাদের পিটিয়ে দিচ্ছে, খুন করে দিচ্ছে। তাহলে আমাদের মুখ্যমন্ত্রী চোখ রাঙিয়ে কেন বলতে পারছে না যে কোনো বাঙালির উপর আক্রমণ হলে আমার এখানে কোনো বাইরের রাজ্যের, ভিন রাজ্যের লোক কিন্তু জায়গা পাবে না? তো তিনি তো মুখ্যমন্ত্রী, তিনি এই কথাটা কেন বলতে পারছেন না যে আমার বাঙালির উপর যদি একটা আচর পড়ে তাহলে কিন্তু আমিও ছেড়ে কথা বলবো না? কারণ আমার বাঙালি আমার ভাই, যে বাংলা জাতীয়তাবাদী আতুরঘর, যে বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, রবীন্দ্রনাথ ঠাকুর কত বিপ্লবী, কত বড় সাহিত্যিক কবির জন্ম দিয়েছে, যে বাংলা স্বাধীনতা সংগ্রামের পথ দেখিয়েছে, সেই বাঙালি
বাঙালিদের উপর আজকে এই হেনস্থা, সেই বাঙালিদের আজকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার যে চক্রান্ত, সেই বাঙালির উপর ট্রেনে ভিন রাজ্যে যে আক্রমণ, এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর জন্য লজ্জা। তিনি নিশ্চয় প্রশ্রয় দিচ্ছেন, নাহলে তিনি শুধু মিছিল বার করতেন না, তিনি ডাইরেক্ট অ্যাকশন নিতেন। এখনো পর্যন্ত আমার মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দেখান যেখানে তিনি চোখ রাঙিয়ে বলছেন যে আমার ভাইয়ের উপর যদি আক্রমণ হয় আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। তিনি একবারও কিন্তু বলেননি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজেই কোথাও না কোথাও একটা প্রশ্রয় দিচ্ছেন। আর যে রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে কড়া সুরের বার্তা না দেবেন, তাহলে আপনি ভাবুন যে অন্য রাজ্য কিভাবে তাহলে ভয় পাবে। আমার কর্ণাটকে যদি আমার ভাইকে বাঙালি ভাইকে মারে, গুজরাটে যদি আমি আমার বাঙালি ভাইকে মারে, আমি গুজরাট সরকার বিরুদ্ধে আঙ্গুল তুলবো না, কড়া ভাষায় কথা বলবো না যে তোমার যত নাগরিক আছে তাদেরকেও কিন্তু আমি তোমার রাজ্যে পাঠানোর ব্যবস্থা করব। কিন্তু এখনো পর্যন্ত তিনি সেরকম মন্তব্য তিনি করেননি। এটা অত্যন্ত হতাশাজনক। অথচ এই বাঙালিদের ভোটে তিনি আজকে ক্ষমতায় রয়েছেন। কি বললাম, উনি শুধু আরএসএস আসবে, বিজেপি করবে। বিজেপি করলে তোমাদের সমস্যা নেই, শুভেন্দু বাবুরা লড়াই করুক, দাঙ্গা বাজাক, মারপিট করুক, হাজারো দাঙ্গা করুক, ওদের গ্রেপ্তার করবে না। করবে কাদের? কংগ্রেসকে, সিপিএমকে, আরো যারা অরাজনৈতিক রাজনৈতিক দল আমাদের মতো যারা 20 আগস্টে ওয়াকাফের জন্য আন্দোলন করতে গিয়ে ধর্মতলায় 96 জনকে গ্রেপ্তার করেছে, নওশাদ সিদ্দিকীর মতো একজন বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের। তো প্রথম কথা হচ্ছে আমরা শান্তিপূর্ণ অবস্থান, শান্তিপূর্ণ মঞ্চ করেও আমাদেরকে গ্রেপ্তার করা হয়। আমরা এখানে যে মুসলিম সংগঠনগুলো রাস্তায় নামে, আপনি একবার শুনেছেন কেউ বলছে যে খেলাফত চাই ভারতবর্ষে, ভারতবর্ষে মুসলিম শাসন চাই? কেউ বলেনি। কিন্তু ওপেন শুভেন্দুরা বলছে এখানে মুসলিম হটাও, মুসলিমদের মারো, পেটো, মোল্লাকে মারো, কাকুয়েকে মারো। প্রকাশ্যে বলছে এটা হিন্দু রাষ্ট্র, শুধু হিন্দুরা থাকবে। এই রকম সংবিধান বিরোধী ভারতের যে মূল আত্মা, সেখানে আঘাত করা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, অথচ তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না। আর আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কান্না, আমাদের অধিকারের কথা বলতে আসছি, রাস্তায় আমাদেরকে গ্রেপ্তার করছে কোনো কারণ ছাড়াই রাজ্যের পুলিশ। বিজেপি এবং আরএসএস এর প্রোপাগান্ডা হচ্ছে অস্ত্র হাতে তুলে দেওয়া। এই যে অশিক্ষিত গ্রামের লোকেরা, যাদের শিক্ষা দরকার, স্বাস্থ্য দরকার, যাদের শিক্ষা স্বাস্থ্য নিয়ে কথা বলা উচিত, তাদের হাতে বই তুলে দেওয়া উচিত, তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজেপি এবং আরএসএস। আমরা এই জায়গাটাই বলছি যে তারা হিন্দুরও ভালো চাইতে পারে না। কারণ যেই হিন্দু হোক বা মুসলিম হোক, প্রত্যেকটা মানুষের আগে শিক্ষা দরকার। তার হাতে বই তুলে দেওয়ার হাতে বইয়ের বদলে যারা অস্ত্র তুলে দিচ্ছে, তার মানে তারা হিন্দু আর মুসলিম সাম্প্রদায়িকতা করে তারা সাধারণ মানুষকে বিপদে ঠেলে দিচ্ছে। মরবে কিন্তু সাধারণ মানুষ, কোনো নেতা মন্ত্রী মরবে না, নেতার বাচ্চা, নেতার ছেলে মেয়েরা মরবে না, মরবে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায়। তাদেরকে দুটো সম্প্রদায়ের বিরুদ্ধে শত্রুতা তৈরি করে দিয়ে, তাদের মধ্যে হিন্দু মুসলিম সম্প্রদায় করে দিয়ে তাদের হাতে বই না তুলে দিয়ে অস্ত্র তুলে দিচ্ছে। আমাদের দাবি এটাই যে অস্ত্র নয়, বইয়ের মাধ্যমে লড়াই হবে। শিক্ষা, স্বাস্থ্য এবং সামগ্রিক যে উন্নয়ন দরকার একটা দেশকে, একটা রাজ্যকে এগিয়ে যেতে, আমরা সেই দাবির জন্য সোচ্চার রয়েছি। আমাদের একটা নেতাও এখানে নেই যে বলেছে আমার মুসলিম রাষ্ট্র চাই, আমার শুধু মুসলিমদের অধিকার চাই। অধিকার সবার চাই। শিক্ষা মুসলমানেরও দরকার, শিক্ষা হিন্দুদেরও দরকার, স্বাস্থ্য মুসলমানেরও দরকার, স্বাস্থ্য হিন্দুদেরও দরকার। আপনি যদি দেখেন নর্থ বেঙ্গলে যদি কোনো রোগী, কোনো পেশেন্ট যদি গুরুতর অবস্থায় তাকে ট্রান্সফার করতে হয়, তাকে সুদূর কলকাতায় 700 কিলোমিটার দূরে নিয়ে আসতে হয়, তাহলে আমাদের দাবি এটা কেন নয় যে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে হবে? কেন 700 কিলোমিটার দূর থেকে একটা রোগীকে, একটা সিরিয়াস পেশেন্টকে 700 কিলোমিটার দূর থেকে এখানে নিয়ে আসতে হবে? এরা তো সাধারণ মানুষের নেতা মন্ত্রী নয় যে হেলিকপ্টারে করে 1 ঘন্টায় নিয়ে আসবে। এদেরকে প্রায় 20 ঘন্টা 22 ঘন্টা ধরে অ্যাম্বুলেন্স করে টোটো করে আস্তে আস্তে দেখা যায় এই মধ্যপথে কোনো রোগী পেশেন্ট মারা যায়। তাহলে আমাদের দাবি তো সেটা হওয়া উচিত, স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে। কিভাবে নর্থ বেঙ্গলের যারা প্রান্তিক এরিয়ার মানুষ, তারা স্বাস্থ্য পাচ্ছে না পরিষেবা ঠিকঠাক, তাদের শিক্ষা পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না, সেগুলো নিয়ে দাবি উঠুক। কিন্তু আরএসএস বিজেপি ওগুলো নিয়ে একবারও কথা বলবে না। কারণ তারা জানে যে এই দাবি নিয়ে যদি আমরা কথা বলি, আমরা মানুষকে আশ্বস্ত করতে পারবো না। কারণ তাদের ওই ডেভেলপমেন্টের মানসিকতাই নেই। তাদের মানসিকতা অস্ত্র ধরো, মুসলিমদেরকে মারো, অস্ত্র ধরো, গুলি করো মুসলিম। আমরা দেখেছি সিএনআরসির সময় প্রকাশ্যে বলছে মুসলমান গদ্দারোকে গোলি মারো সালোকো। এইরকম সাম্প্রদায়িক এবং দাঙ্গামূলক ভাষণ কিন্তু, এবং প্রকাশ্যে এইরকম বন্দুক উঁচিয়ে এইভাবে কিন্তু ল অ্যান্ড অর্ডারকে বুড়ো আঙ্গুল দেখানো এখনো পর্যন্ত কোনো মুসলিম সংগঠন আমার মনে হয় না করেছে। শারজিল ইমাম ওমর খালিদ কি অপরাধ ছিল? এনআরসি এর জন্য শান্তিপূর্ণ অবস্থান করে আজকে তাদেরকে এখন 5-6 বছর থেকে জেলে থাকতে হচ্ছে। অথচ শ্রমিক ভট্টাচার্যরা প্রকাশ্যে গিয়ে বলছে অস্ত্র ধরো, মানে অস্ত্র দিয়ে মুসলমানদেরকে মারো। তারপরও মমতার সরকার তাদের গ্রেপ্তার করছে। মানে এটা কি? মানে হচ্ছে তিনি আরএসএস কে জায়গা দিচ্ছে। তোমরা যত পারো উশৃঙ্খলা, যত পারো দাঙ্গা লাগাও, কিন্তু মুসলিম নেতৃত্বটা মাঠে নামলেই তাদেরকে গ্রেপ্তার করবো। তোমরা চিন্তা করো না, আমি ওদের হয়ে ব্যাট করবো, তোমরা যত দাঙ্গা ফাসাদ করার করো। এটাই প্রমাণ হচ্ছে।